আচ্ছা, সবাইকে ধন্যবাদ আসার জন্যে। আমাদের আজকে সেমিনারের টপিকটা হচ্ছে যে কানেক্টিং গরিলা মার্কেটিং উইথ ইউজার এক্সপেরিয়েন্স। সো আমরা মেইনলি যেটা করব আজকে গরিলা মার্কেটিং আর ইউজার এক্সপেরিয়েন্স ২ টা জিনিসকে যদি একসাথে করা হয় তাহলে সেটা আ SaaS প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডকে কিভাবে হেল্প করে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আ আমরা শুধুমাত্র আজকে কনটেক্সচুয়াল মানে জাস্ট প্যাসেজ আকারে যাব না। আমরা রিয়েল ওয়ার্ল্ড এর প্রোডাক্ট দেখব, রিয়েল ওয়ার্ল্ড এর কিছু উদাহরণ দেখব এবং কিভাবে এগুলো ব্যবহার করা হয় সে বিষয়ে কিছুটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি শুরু করি। ওকে। ১ম এ বলি যে আ বেসিক ক্লিয়ার করি যে গরিলা মার্কেটিং আসলে কি? এটা এমন এক ধরনের মার্কেটিং যেটা কম খরচের মাধ্যমে ইউজারকে একটা ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে আমরা সারপ্রাইজ দিয়ে থাকি অথবা আ তাকে ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করি। কম খরচের মাধ্যমে আ ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আমরা একটা ইউজারকে কানেক্ট করার চেষ্টা করি আমাদের সাথে। এবং সে যখন এই জিনিসটা নতুন করে আ ইউজ করে বা সে যখন নিজেকে কানেক্ট করার ট্রাই করে, ঠিক সেই সময় সে অ্যাওয়ারনেস তৈরি হয় তার ভিতরে। এই অ্যাওয়ারনেস তৈরি হওয়া এবং সে ব্র্যান্ড নিয়ে যে আলোচনা করে, এই জায়গা থেকে আসলে গরিলা মার্কেটিং উঠে আসে। সো মেইনলি কম খরচ করে আ একটা ভালো ইউজারদের ভিতরে ইমপ্যাক্ট তৈরি করাটাই হচ্ছে যে আসলে গরিলা মার্কেটিং। সো এই বিষয়ে আরেকটু বেটার জানা যাবে যদি আমি একটু উদাহরণের দিকে যাই। এখানে কিছু উদাহরণ আছে গরিলা মার্কেটিং এর। আ যদি আমি একদম বাম সাইড থেকে শুরু করি, সেখানে দেখা যাবে যে ম্যাকডোনাল্ডস এর আমরা লোগো দেখতেছি। যেটা হচ্ছে যে ফুটওয়ার্ক এর উপরে মানে জেব্রা ক্রস যেটাকে আমরা বলি, সেটার উপরে তারা পেইন্ট করছে। সো এইটা করার কারণে কিন্তু ইউজাররা যখন ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছে বা সাধারণ কাস্টমাররা, তখন কিন্তু তারা এই লোগোটাকে রিলেট করতেছে যে সামহাউ আমি এটা কোথাও দেখছি, হাইওয়েতে যাওয়ার সময় আমি কোনো ব্যানারে কোথাও একটা দেখছি। সো এই জিনিসটা কিন্তু উঠে আসতেছে। আবার এইদিকে মার্কস যে চকোলেট, এই চকোলেটটা আমরা কমবেশি সবাই খাইছি বা অনেকে নাও খাইতে পারি। তো বাট এই চকোলেটের যে শেপটা, যে প্যাকেজিং এর যে শেপটা রেক্টেঙ্গল, সেই শেপটাকে চিন্তা করে তাদের স্ট্র্যাটেজি টিম বা যে টিমই হোক মার্কেটিং টিম কিন্তু চিন্তা করছে যে এই জিনিসটা যদি আমরা কন্টেইনারের সাথে কানেক্ট করি, তারা ট্রাকের কন্টেইনারকে তাদের ব্র্যান্ডিং এর প্রমোশন হিসাবে ইউজ করছে। এবং এটা কিন্তু যখন হাইওয়েতে যাবে, অবভিয়াসলি যারা হাইওয়েতে থাকবে এই সময় তারা কিন্তু অবশ্যই এটাকে লক্ষ্য করবে। সো মার্কেটিং টপ নচ। আর নিচের দিকে যদি আমরা তাকাই, এখানে একটা গাড়ির অ্যাডভার্টাইজ। মজার বিষয় হচ্ছে যে গাড়িটাকে বাচ্চাদের ১৪-১৫ বছরের বাচ্চাদেরকে যেভাবে গাড়ি দেওয়া হয় সেভাবে গাড়ি দিলে যেমন লাগে, আ গাড়ি যেভাবে গিফট করা হয় সেভাবে একটা বড় গাড়িকে গিফট করা হচ্ছে। এখানে আপনি যদি একটু আ তাকান ভালো করে দেখবেন যে একটা মানুষের আ আইকন দেওয়া, তার ভিতরে 18 প্লাস লেখা। সো একটা হিউমার সেন্স এর একটা ব্যাপার করা হইছে যে এটা 18 প্লাস বা বয়স্কদের জন্যে গাড়ি বা বয়স্কদের খেলনা, এই টাইপের ব্যাপারটাকেও এখানে প্রমোট করা হইছে যে বড় হইলে তারও জন্য যে একটা গিফট থাকতে পারে। সেই জিনিসটা বেশ সুন্দরভাবে তারা তুলে ধরছে। আর একদম ডান পাশে যদি আমি তাকাই, সেটা হচ্ছে যে পার্কিং এর কিছু আনইউজুয়াল কিছু ছবি। যেখানে স্বাভাবিক ওয়েতে পার্কিং করা সম্ভব না, এমন জায়গাতেও পার্কিং এর হচ্ছে যে মার্কিং করা। এবং আমরা যদি একটু ছোট্ট করে লক্ষ্য করে দেখি, সেখানে একটা আ আ জিপের একটা অংশ আছে। তো জিপ নামে একটা পার্টিকুলারলি অংশ দেওয়া আছে। তো জিপ গাড়ির কথা বোঝানো হইছে। সো এই জায়গায় আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন যে এই ধরনের যে মার্কেটিং যে ওনারা করতেছে, এইটা দ্বারা ওনারা আসলে কি মেসেজটা প্রোভাইড করতে চাচ্ছে তাদের কাস্টমারকে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এক্সাক্টলি। আসলে উনারা এটা প্রমোট করতে চাচ্ছে যে আমাদের গাড়ি বা আমাদের ব্র্যান্ডের গাড়ি হচ্ছে যে যেকোনো জায়গায় আপনি পার্ক করতে পারবেন, অফ রোডিং করতে পারবেন এবং ওয়ান কাইন্ড অফ আপনি এটাকে ফোর হুইলারও বলতে পারেন। যদি এখানে লেখা নাই, সো এটা তারা বুঝাইতে পারে। সো এই ধরনের অনেক কিছুই ইউজার বা কাস্টমার তার এখান থেকে ধারণা পোষণ করে। সো
গরিলা মার্কেটিং এর তিনটা কোর প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ইউজারকে এমন একটা আইডিয়া বা এমন একটা এক্সপিরিয়েন্স প্রদান করা যেটা সচরাচর নিয়মের বাইরে। আরেকটা হচ্ছে সারপ্রাইজ, যেটা ইউজারকে অবাক করে তোলা, কিছুটা তাকে কিউরিওসিটি জাগানো যে এটা কি হচ্ছে, সামথিং সেই টাইপের, এবং সেটাকে তার সাথে যখন সে কানেক্ট করতে পারে এটাই হয়ে যায় তখন ইমপ্যাক্ট। এবং সে যখন ইমোশনালি এটাকে কানেক্ট করতে পারে বা রিলেট করতে পারে, সেটা আসে আমাদের ইমপ্যাক্টে। মানে কম খরচ করে বা মিনিমাম রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট বের করাটাই হচ্ছে যে ইমপ্যাক্ট। সো ক্রিয়েটিভিটি, সারপ্রাইজ এবং ইমপ্যাক্ট, এই তিনটা যদি একসাথে কোনো একটা টিম যদি সমন্বয়ভাবে ব্যবহার করতে পারে প্রপারলি, তাহলে অনেক বড় একটা বাস ক্রিয়েট করা সম্ভব এই গরিলা মার্কেটিং দিয়ে। এখন আসি গরিলা মার্কেটিং কেন দরকার বা কিভাবে কেন দরকার আসলে গরিলা মার্কেটিং। আসলে এটা ন্যাচারাল, আমাদের যে মার্কেটিং এর প্যাটার্ন সেই প্যাটার্নের পুরোটাই বিপরীত। এখানে ইউজারকে বা কাস্টমারকে কৌতূহল তৈরি করা হয়। সে প্রথমত বোঝার পরিস্থিতি বা বিষয়টা বোঝার চেষ্টা করে যে কি ঘটতেছে, এবং তার ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হয়। এবং এই কিউরিওসিটি থেকে যখন সে ফিল করে যে ও আচ্ছা, আমার ভালো লাগতেছে জিনিসটা বা নতুনত্ব এবং অস্বাভাবিক, যেটা সাধারণ সময় থেকে আলাদা, কিন্তু সে সেটাকে বুঝতে পারে, ফিল করতে পারে, আনন্দ পায়, তখন তার সাথে একটা ইমোশনও তৈরি হয়, এবং এই ইমোশনটা কিন্তু সে আরেকজনের সাথে শেয়ার করতে চায়। এখান থেকে আসে যে শেয়ারেবল মোমেন্টটা ক্রিয়েট হয়। এবং সে যখন সেটাকে, অনেক সময় দেখা যায় তারা সেটাকে ফোনে ক্যাপচার করে, কখনো দেখা যায় যে তারা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আরেকজনকে যায় সরাসরি ফিজিক্যালি বলে। সো অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু বিজ্ঞাপনটা বা ঘটনাটা সে মেমোরিতে স্টোর করে তার, এবং অন্য কেউ সেটা কিন্তু সে বলে, বিভিন্ন ওয়েতে বলে। তাতে কি হচ্ছে, আমাদের অর্গানিক ওয়েতে কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে। আমাদের প্রোডাক্টটা বা আমাদের যে টার্গেট, সেই টার্গেটের তথ্যটা আরেকজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হচ্ছে। সো এই কারণে আসলে গরিলা মার্কেটিং অনেক ভালো কাজ করে কিছু ক্ষেত্রে। আচ্ছা, ডিজিটাল কনটেক্সটে বিশেষ করে স্যাস প্রোডাক্টের ক্ষেত্রে গরিলা মার্কেটিং আরো ইন্টারেস্টিং। আমরা যদি আমাদের প্রোডাক্টের ভিতরে গ্রোথ মেকানিজম বসাতে পারি, সেক্ষেত্রে গ্রোথ মেকানিজম লাইক হচ্ছে যে ভাইরাল কন্টেন্ট, তারপর হচ্ছে রেফারেল লুপ, তারপর হচ্ছে শেয়ারেবল মোমেন্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের প্রোডাক্টের ভিতরে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে ইউজারদেরকে আমরা ডিলাইট একটা এক্সপিরিয়েন্স প্রদান করতে পারবো। তারা অনেক বেশি আমাদের প্রোডাক্টটা নিয়ে কথা বলবে, এবং তাদের এই জিনিসটা তাদেরকে একটা আরেকজনের কাছে এক্সপ্রেস করার মতন অ্যাক্টিভিটি ক্রিয়েট করে দিবে, যেটা আমাদের আলটিমেটলি প্রোডাক্টের অনেক লাভ করবে। সো স্যাস প্রোডাক্টে আমাদের অনেক অপরচুনিটি আছে এই রকমের লুপ হোল তৈরি করা, বা লুপ হোল ক্রিয়েট করা যদি সম্ভব হয়, সেটা করে আমাদের প্রোডাক্টটাকে আরো এঙ্গেজেবল করা। এটা নিয়ে বিস্তারিত আমরা আরেকটু সামনে গেলে দেখতে পারবো। আহ, এখন কিছু জিনিস নিয়ে কথা বলি, কিছু রিয়েল ওয়ার্ল্ডের কেস স্টাডি নিয়ে কথা বলি, যেখানে আমরা আসলে দেখব যে কিভাবে গরিলা মার্কেটিং বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ইউজ করছে, সেটা নিয়ে আমরা একটু দেখি। ওকে, ফার্স্টে উইপে নিয়ে কথা বলবো, উইপের আইস ব্লক স্টান নিয়ে। আইস ব্লক নিয়ে কথা বলা, উইপের আগে কথা বলার আগে আমি বলতে চাচ্ছি যে পেপ্যাল নিয়ে। পেপ্যাল হচ্ছে যে উইপের ডিরেক্ট কম্পিটিটর। হ্যাঁ, তো পেপ্যাল যখন পেপ্যাল নিয়ে যখন উইপে কোম্পানি যখন নিজেরা অ্যানালাইসিস করলো, কম্পিটিটর অ্যানালাইসিস করলো, ঠিক সেই সময় তারা ফাইন্ড আউট করলো যে পেপ্যালের হচ্ছে যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ইউজারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। কেন ফ্রিজ হয়ে যায়? বিভিন্ন কারণে। একটা হচ্ছে ট্রানজ্যাকশনে যদি কোনো ভুল হয়ে থাকে, বিভিন্ন ডিফিকাল্টিস আছে টেকনোলজিক্যাল, প্লাস যেটা আছে সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের কিছু সমস্যা আছে। এই কারণে মানুষজন সাধারণত ভয় পেয়ে থাকে যে তার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় পেপ্যাল দ্বারা। তো এই জায়গাটাতে যখন মানুষের এই পেইন পয়েন্টটা তারা যখন ফাইন্ড আউট করলো, তখন তারা একটা নতুনত্ব চিন্তা করলো, যে তারা একটা কাজ করলো, তারা পেপ্যালের একটা ইভেন্ট হচ্ছিল, ডেভেলপারদের ইভেন্ট, সেই ইভেন্টের সামনে তারা 600 কেজির একটা আইস ব্লক এনে রাখলো। সেই আইস ব্লকের ছবিটা আমরা এর পাশে দেখতে পাচ্ছি, এবং সেই আইস ব্লকের ভিতরে প্রায়
বেশ কিছু ডলার এবং উপরে লেখা আছে যে পেপ্যাল ফ্রিজ ইওর অ্যাকাউন্ট। এবং এইটা করার সাথে সাথে যেটা হইলো, যারা যারা ওখানে অ্যাটেন্ড করতে আসছে এবং যত মিডিয়া কাভারেজ আছে তারা এই জিনিসটাকে হাইলাইটেড করলো এবং অনেক বাস ক্রিয়েট হয়, যার ফলশ্রুতিতে উইপে পরে 2 সপ্তাহের ভিতরে প্রায় নতুন 1000-এর মতন ইউজার সাইন আপ পায় তাদের কোম্পানিতে। একদম পিওর গরিলা একটা স্টেপ ছিল এটা। এবার আসি হচ্ছে যে হটমেইল নিয়ে কথা বলতে আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে। হটমেইলের হচ্ছে যে মেইনলি তারা যেটা করে সেটা হচ্ছে যে মেইল সাবমিট করে বা মেইল সেন্ড করা যায়। তো হটমেইলের যে সিগনেচার, তো এরা তাদের ট্র্যাডিশনালি একটাও টাকা খরচ না করে তাদের ফুল মার্কেট ক্যাপিটালকে তারা হাইলাইটেড করছে। এবং সেটা তারা কিভাবে করছে, তারা জাস্ট তাদের প্রত্যেকটা মেইল যখন একজন আরেকজনকে মেইল পাঠাচ্ছে, প্রত্যেকটা মেইলের সাথে তারা লিখে দিচ্ছে যে প্লিজ, আই লাভ ইউ, গেট ইউর ফ্রি ইমেইল অ্যাট হটমেইল। এই কথাটা তারা লিখে দিচ্ছে। তো এই কথাটা লেখার যে বিষয়টা সবচাইতে জোস, সেটা হচ্ছে যে প্লেসমেন্ট। তারা এই কথাটাকে এমন সুন্দর জায়গায় প্লেসমেন্ট করছে যাতে এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডের মতন তৈরি হয়েছে। যখন একটা ইউজার আরেকজনকে এটা সেন্ড করতেছে, তার কাছে রিসিভার তখন দেখতেছে তার ফ্রেন্ড হটমেইল ইউজ করে এবং সেও বুঝতেছে যে আমি এই লিঙ্কটা ইউজ করে আমিও একটা ফ্রি হটমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। এইটা অনেক ভালোভাবে কাজ করে এবং এই ঘটনার পর তারা হচ্ছে যে প্রায় 6 মাসের ভিতর 1 মিলিয়নের মতন ইউজার পায় এবং তার ঠিক 5 সপ্তাহের ভিতরে তারা 2 মিলিয়নের উপর ইউজার পায়। এবং আমরা তো জানি যে হটমেইল হচ্ছে যে মাইক্রোসফট অ্যাকোয়ার করে নাই এবং তখন ওদের ইউজার ছিল প্রায় 12 মিলিয়নের মতো। কিন্তু তারা একটা সিঙ্গেল ট্র্যাডিশনাল একটা টাকাও খরচ করে নাই ট্র্যাডিশনাল অ্যাডের পিছনে। এইখানে আমার সবচাইতে জোস্ট যে ব্যাপারটা লাগছে যে প্রপার ইউএক্স কন্টেন্ট রাইটিং এবং রাইট জায়গায় প্লেসিং এর মাধ্যমে ফুল পটেনশিয়ালটা তারা বের করে নিয়ে আসছে। এবার আসি ড্রপবক্সের ভাইরাল রেফারেল লিঙ্কটা নিয়ে। এই কেস স্টাডিটা আরো বেশি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। তবে ড্রপবক্স নিয়ে কথা বলার আগে আমি একটু বলতে চাই যে ড্রপবক্সে এই রেফারেল লিঙ্কের কিন্তু যে আইডিয়াটা, এইটা কিন্তু তারা পাইছে হচ্ছে পেপাল থেকে। ঠিক আছে? তো পেপাল ফার্স্টে রেফারেল পদ্ধতিটা বেশি আর কি প্রমোট হয় বা বেশি ফেমাস হয় ওই সময়। তো পেপালের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছিল, পেপাল প্রায় হচ্ছে যে পেপ্যালের একটা রেফারেল ছিল যে তুমি যদি পেপ্যালে রেফার করো তাহলে $20 তুমি পাবা এবং তোমার ফ্রেন্ডকে রেফারেল করার জন্য তুমি $20 পাবা। তো পেপ্যাল রেফার করে এবং এই রেফারেল পলিসির কারণে তাদের ইনভেস্টমেন্ট হয় বা অ্যাকোয়ার করতে ক্লায়েন্ট বা হচ্ছে যে ইউজার অ্যাকোয়ার করতে তাদের স্পেন্ড করতে হয় প্রায় 60 মিলিয়নের উপরে। বাট তাদের পার ডে গ্রোথ হয় 7 to 10% পার ডে, তারা গ্রোথ পায় পেপাল। এবং তাদের ইউজার একদম চলে যায় প্রায় 100 মিলিয়নের উপরে, তাদের ইউজার চলে যায়। সো এখান থেকে ড্রপবক্স ইন্সপিরেশন পাই। ড্রপবক্সের সাধারণত তারা আগে ট্র্যাডিশনাল ভাবে অ্যাড করতো এবং তাদের পার ইউজার কস্ট অনেক হাই ছিল, সম্ভবত $100 উপরে এরকম খরচ হচ্ছিল। সো তারা পেপালের আইডিয়া থেকে রেফারেল থিঙ্কিংটা করে এবং রেফারেল থিঙ্কিং করার সময় তারা চিন্তা করে যে আমরা ডাটা বা টাকা শেয়ার না করে, আমরা ডলার শেয়ার না করে আমরা স্টোরেজ শেয়ার করি। সো যখন তারা এই ধরনের একটা অফার ছাড়ে যে তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো, সেও 16 জিবির মতন স্টোরেজ পাবে, একই সাথে তুমিও 16 জিবি স্টোরেজ পাবা, তো তখন সে চিন্তা করতেছে যে ওকে, আমিও বেনিফিটেড হয়েছি, আমার ফ্রেন্ডও বেনিফিটেড হবে। সো এটা অনেক ভালো, বেটার একটা অপশন। তো এইটা করার কারণে যেটা হইলো, প্রত্যেকটা ইউজারই এক একজন প্রমোটার হয়ে গেল এবং প্রত্যেকে এটা শেয়ার করলো এবং একটা তারা ম্যাসিভ গ্রোথ পারলো। কোম্পানি যখন ড্রপবক্স 2008 সালে সম্ভবত 100K এর মতন হচ্ছে যে তাদের ইউজার ছিল, বাট 2009 সালে তাদের ইউজার হয়ে যায় 2.2 মিলিয়ন। হিউজ ইম্প্যাক্ট। এবং সম্ভবত 2008 থেকে 2010 এই সময়কালে 15 মান্থের ভিতরে তারা প্রায় 100 মিলিয়ন থেকে 4 মিলিয়নে পৌঁছায় এবং এখানে তাদের গ্রোথ হয় প্রায় 3900% গ্রোথ তারা পায়। হিউজ একটা গ্রোথ। এবং 2017 সালে
তারা প্রায় 33.9 মিলিয়ন হচ্ছে যে ইউজার অ্যাকোয়ার করতে সম্ভব হয়। সো এখন এবং শুধু তাই না, কোম্পানি এতটাই ভালো করছে যে তাদের 2017 সালের ডাটা অনুযায়ী তাদের কোম্পানি ভ্যালুয়েশন হয় হচ্ছে 10 বিলিয়ন মার্কিন ডলার, এবং এই অবস্থাতে তারা প্রায় ওই ইয়ারলি তাদের রেভিনিউ ছিল, অ্যানুয়াল রেভিনিউ ছিল 1 বিলিয়নের মতন। সো অ্যাকচুয়ালি রাইট জায়গায় যদি রাইট ভাবে যদি প্লেসমেন্ট করা যায়, তাহলে কিন্তু কোম্পানি ওভারঅল অনেক হাইলি গ্রোথ করতে পারে। সো এটা অনেক পাওয়ারফুল একটা ওয়েপেন, বাট প্রপারলি জায়গায় ইউজ করতে হবে সঠিক ওয়েতে। আচ্ছা, এইবার আসি স্পটিফাই নিয়ে কথা বলি। স্পটিফাই আমরা কম বেশি সবাই জানি। সো স্পটিফাই যেটা করে, স্পটিফাই মেইনলি প্রত্যেকটা পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স প্রদান করে। তাদের যে মিউজিক স্ট্রিম অ্যাপ, সেই অ্যাপে একজন ইউজার এক বছরে কার গান সবচাইতে বেশি শুনছে, কতক্ষণ শুনছে, কোন জনরার গান বেশি শুনছে, এই প্রত্যেকটা জিনিস সে হচ্ছে যে ডাটা ট্র্যাকিং রেকর্ড করে, এবং এই ট্র্যাক রেকর্ড ডাটাকে অ্যানালাইসিস করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তারা হচ্ছে যে কিছু বছর শেষে এক ধরনের ওভারভিউ টাইপের ওরাপ্ট হচ্ছে যে কার্সল বানায়। সো এই কার্সলগুলো তারা ইউজারকে দেখায়। এগুলো নিয়ে হয়ে যায় অনেকটা হচ্ছে শেয়ারেবল মোমেন্ট, যেটা ইউজাররা অনেক বেশি পছন্দ করে, এবং এই জিনিসটা তারা প্রাউডলি অন্যকে শো করতে চায়। যে জায়গাটাতে অ্যাকচুয়ালি তখন তারা এই বিষয়গুলো প্রপারলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। তাদের এই হাইলাইটেড যে ডাটাগুলো তারা শো করে, এই ডাটাগুলো তারা তাদের সোশ্যাল মিডিয়াতে শো করে। এখন মজার বিষয় হচ্ছে 2021 সাল নাগাদ শপিফাইয়ের এই ধরনের 21 সালের ডাটা অনুযায়ী শপিফাই এরকমের হাইলাইটেড তৈরি করে সেগুলো শেয়ার হয়েছে প্রায় 60 মিলিয়নের উপরে, এবং 156 মিলিয়নের উপর মানুষ এটাকে এঙ্গেজ করছে, এবং সেটা এঙ্গেজ করছে ইউজার হিসাবে, এবং তারা প্রায় গ্রোথ পাইছে 461% তারা গ্রোথ পাইছে, হিউজ, জাস্ট 1 ইয়ারে। সো প্রপারলি যদি রাইট জায়গায় যদি ইউজারের ইমোশনকে কানেক্ট করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি গ্রোথ পাওয়া সম্ভব। ঠিক আছে, ইউজারের ইমোশনকে কানেক্ট করার মাধ্যমে, যেটা শপিফাই খুব ভালোভাবে করছে, ইউজারের পার্সোনালাইজ ডাটার প্রপার ইউজ করছে। সো নেক্সটে আমি যদি যাই, এবার যদি একটু জুম আউট করি ব্যাপারটাকে, যে গরিলা মার্কেটিং আর ইউএক্সটাকে যদি, তাহলে আমি বলবো যে ইউজারকে সবসময় সারপ্রাইজ দিতে হবে, বাট সারপ্রাইজ মানে এই না যে তাকে সবসময় যে অবাক করে দিতে হবে। ইটস লাইক যে সে যেন ওই জিনিসটার মধ্যে আনন্দ খুঁজে পায়, এবং এই যে সে আনন্দ পাচ্ছে এবং বা সে যে এটা ভ্যালু বুঝতে পারতেছে যে না, আমার এই সফটওয়্যার বা আমার এই স্ট্র্যাটেজিটা আমার জন্য হেল্পফুল বা আমার কোনো কাজে আসতেছে, এটা কিন্তু তার হলো যে ইমোশনালি সে এটাকে ইম্পর্টেন্ট ফিল করে এবং নিজেকে তার সাথে এঙ্গেজ রাখে, যার কারণে ইউজার আমাদের সাথে ট্রাস্ট ফিল করে এবং লয়ালিটি অনেক বেড়ে যায়। এবং যখন সে আমাদের সাথে অনেক দিন থাকে এবং সে এই কাজ দ্বারা যখন উপকৃত হয়, সে কিন্তু অন্যজনকেও এটা প্রমোট করে যে দেখো এই জিনিসটা আমার উপকারে আসছে, তোমারও লাগতে পারে বা তোমারও হেল্প হবে। তো এই জায়গা থেকে কিন্তু সে এই জিনিসটা আরেকজনের সাথে শেয়ার করে, সেটা শেয়ারেবল মোমেন্ট হইতে পারে, সেটা হচ্ছে পারে রেফার্ড হতে পারে, ইনভাইট ফ্রেন্ড হতে পারে, বিভিন্ন ওয়েতে তারা কিন্তু অন্যজনকে এঙ্গেজ করে। এই যে এঙ্গেজ করা, এটা কিন্তু লং টার্মে একটা ব্র্যান্ডেরকে অনেক বেশি আগায় নিয়ে যেতে হেল্প করে, এবং এটা সামনের দিকে আরো বেশি ধীরে ধীরে কোম্পানিকে এক্সপোজার পাইতে হেল্প করে। এইবার আসি যে গরিলা মার্কেটিং আমাদের স্যাস প্রোডাক্টে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা সম্ভব আর কি ব্যবহার করা। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের স্যাস প্রোডাক্টে অনেক হচ্ছে যে বোরিং টাচ পয়েন্ট আছে। সাপোজ ল্যান্ডিং পেজ, ইরোর পেজ, তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ করার পরের পেজ। সো এই জায়গাগুলোতে যদি আমরা হচ্ছে ইউজারকে একটা ডিলাইটফুল এক্সপিরিয়েন্স দিতে পারি, যদি একটা প্লেফুল মাইক্রো ইন্টারাকশন যদি দিতে পারি, তাতে ইউজারের অনেক বেটার ফিল হয়। সাপোজ আমরা এখানে একটা উদাহরণের জন্য নিতে পারি যে মেইল চ্যাম্পের উদাহরণটা নিতে পারি। মেইল চ্যাম্প হচ্ছে মেইনলি হচ্ছে যে একটা ক্যাম্পেইন অনুযায়ী তারা মেইল সেন্ড করে থাকে। তো যখন একটা ইউজার
একটা টাস্ক সম্পাদন করার পর মেইল চ্যাম্প দিয়ে যখন একটা ক্যাম্পেইন পাবলিশ করে বা সেন্ড করে দেয়, তখন তাকে হচ্ছে যে একটা এর এই যে ডান পাশে যে আমি ইমেজটা রাখছি এরকম একটা হাই ফাইভ দিয়ে অ্যানিমেশন দেওয়া হয় যে হ্যাঁ তোমার কাজটা হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তো এটা কিন্তু ইউজারের ওয়ান কাইন্ড অফ একটা ডিলাইট এক্সপিরিয়েন্স দিচ্ছে যে তুমি যে কাজটা করতে আসছো ওটা প্রপারলি হয়েছে। তখন কিন্তু তার অনেক বেটার ফিল হচ্ছে, তার কিন্তু স্ট্রেস রিলিফ হচ্ছে অনেকটা। তো এটা কিন্তু ইউজারের জন্য অনেক মানে স্বস্তিদায়ক একটা ব্যাপার যে আমি একটা কাজ করলাম এবং সেই কাজটা ভালো মতন হয়েছে। তো এইটার মাধ্যমে কিন্তু ইউজার অনেক বেশি আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং ইউজার অনেক বেশি বেটার ফিল করতেছে। তো এইভাবে আমরা SaaS প্রোডাক্টে ব্যবহার করতে পারি। আহ এখন বলি যে কেন আমরা SaaS প্রোডাক্টে এটা মানে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো বেটার ভাবে আমরা আমাদের SaaS প্রোডাক্টে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ইউজারের পেইন পয়েন্ট কিংবা ইউজারের বোরিং পয়েন্ট কোথায়, কোন জায়গায় যে ইউজারের বিহেভিয়ার বা ইউজারের মেন্টাল ইন্টারাকশনটা কমে যাইতেছে। কিংবা আমরা যদি কোনো জায়গায় এমন থাকে যেটা ইউজার চাইতে পারে যে এটা আমি অন্যের সাথে শেয়ার করব, তার হয়তো বা গৌরব বা তার সাথে তার কোনো কাজ করে তার ভালো হয়েছে সেই জিনিসটা শেয়ার করতে চাই, এখানে আমরা যেটা বলতে পারি আমি কিছুদিন আগে ডিওলিঙ্গো ইউজ করতেছিলাম। ডিওলিঙ্গোতে যখন আমি একটা অ্যাচিভমেন্ট তৈরি করি, আমি যখন অনেক ওয়ার্ড বানান ভুল না করি, তখন আমি 10-এর ভিতর যদি 10 পাই, তখন আমাকে তারা বলে যে তুমি কি এটা তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে চাও, তুমি কি তোমার স্ট্রাইক, তুমি যে 50 দিন আছো, 50 দিন ধরে যে তুমি এই ল্যাঙ্গুয়েজটা শিখতেছো এটা কি তুমি সবাইকে দেখাইতে চাও। আমার কিন্তু অনেক সময় ইচ্ছা করে এবং অনেককে আমি দেখছি এটা শেয়ার করতে। তো এই যে শেয়ারেবল লুপ, এটা কিন্তু ইউজার যখন শেয়ার করতেছে তার সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেখানে দেখা যাচ্ছে যে আরেকজন মানুষ কিন্তু ওটা দেখতেছে এবং সেও বুঝতেছে ও আচ্ছা স্পটিফাই দিয়ে তার মানে ল্যাঙ্গুয়েজ শেখা যায় এবং আরেকজন স্ট্রাইক আকারে সেটা করতেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু দিন শেষে কিন্তু ইউজারই কিন্তু প্রমোট করে ফেলতেছে। এটাও কিন্তু একটা স্যাসের একটা বড় উদাহরণ, যদিও এটা অ্যাপ থেকে হচ্ছে। তো বেসিক্যালি আর কি বুঝালাম। তো এখানে আসলে ইউজারের জন্য মাঝে মাঝে আমরা প্রোডাক্টের ভিতরে সারপ্রাইজ লুপ তৈরি করতে পারি, যেমন রিওয়ার্ড, তারপরে আমরা রাখতে পারি হচ্ছে যে ইস্টার এগ রাখতে পারি সামথিং, তারপর হচ্ছে যে টার্গেট ফিল আপ করার মতন কিছু রাখতে পারি যে তুমি টার্গেট ফিল আপ করলে তুমি এই বোনাস পাবা, রিওয়ার্ড পাবা। সো এরকম করে ইউজারকে আমরা এঙ্গেজমেন্ট রাখতে পারি। আর মেইনলি যখন ইউজার যখন আমাদের ব্র্যান্ড থেকে কোনো কিছু বেটার একটা এক্সপিরিয়েন্স গেটার করে মানে পাই, এক্সপিরিয়েন্স যখন পাই, তখন কিন্তু সে নিজেও নিজেকে কানেক্ট করতে পারে প্রোডাক্টটার সাথে এবং সে নিজেই এক প্রকার আমাদের প্রমোটার হয়ে আসে। এইখানে আমি হচ্ছে যে এয়ারবিএনবি এর উদাহরণ নিয়ে আসতে পারি। এয়ারবিএনবি এর উদাহরণটা ওয়ান অফ দ্য বেটার মানে বেস্ট একটা উদাহরণ লাগছে। এয়ারবিএনবি সম্ভবত যে প্রথম উপরে যে ছবিটা আছে ডান পাশের একদম উপরে, এই ছবিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখতে পারবো যে এয়ারবিএনবি প্রথমে যে ব্যবস্থাটা করছিল যে তুমি একজন তোমার ফ্রেন্ডকে হায়ার করবা বা ফ্রেন্ডকে তুমি আমাদের এখানে নিয়ে আসবা, তাহলে তুমি $25 পাবা, আমি আর আর তোমার ফ্রেন্ডও $25 পাবে। প্লাস তোমরা যদি কোনো রুম রেন্ট করো তাহলে তোমরা $75 আরো এক্সট্রা ছাড় পাবা। এখন মজার বিষয় হলো যে এই রেফারেল লিংক আনার পর আমি যখন এটা রিসার্চ করতেছিলাম, বেশ ইন্টারেস্টিং একটা তথ্য। তো এইটা যখন তারা দেয়, তাদের বেশ ভালোই হচ্ছে যে সাইন আপ করতেছিল, বেশ তারা ভালোই আগাইতেছিল। বাট মজার বিষয়টা হইলো যে তারা দেখলো যে 1 বছর পর তাদের এই সাইন আপের গ্রোথটা আস্তে আস্তে কমতেছে। তো তারা এটা নিয়ে বেশ চিন্তার মধ্যে পড়লো যে কি জন্য এটা হচ্ছে। পরবর্তীতে তারা যখন রিসার্চ করে দেখছে যে তাদের এই রেফারেল লিংক যে অবস্থা মানে যে জায়গায় এটা প্লেসমেন্ট করা, সেই জায়গায় ইউজার পর্যন্ত মানে জানেই না যে ওখানে এই ধরনের একটা অপশন আছে। অনেক ইউজার আছে রেগুলার ইউজার, তারা আসে ব্যবহার করে কিন্তু সে জানেও না যে সে তার ফ্রেন্ডকে রেফার করলে $25 পাবে। সো এরা তখন তারা এই ফাইন্ড আউট করে এবং তারপরে তারা যেটা করে তাদের ন্যাভিগেশন সিস্টেমে পরিবর্তন আনে এবং এটাকে একটা বেটার জায়গায় প্লেসমেন্ট করে। ফলে তাদের এই রেফারেল সিস্টেমটা অনেক হাই যায় এবং তার সাথে তারা তাদের সেকেন্ড ভার্সনে আরেকটা জিনিস ফাইন্ড আউট করে যে ম্যাক্সিমাম মানুষ, এটা 2011 সালের ঘটনা, তারা লিখছে যে 11 সালের দিকে তারা ফাইন্ড আউট করে যে তাদের ইউজাররা মোস্ট অফ দ্য ইমেইলের এই ইনভাইটেশনটা তো অবশ্যই মেইলে যায়, তো মোস্ট অফ দেম তো মেইল সবসময় খোলা হচ্ছে মোবাইলে। আসলে এখন তখন আর ডেস্কটপে অর্ধেক মানুষ ডেস্কটপে ব্যবহার করতো আর অর্ধেক মানুষ মোবাইলে মেইল চেক করতো।
তো তারা চিন্তা করলো যে আমাদের তাহলে একটা কাজ করতে হবে এখন থেকে, যে আমাদের যে ব্যানারটা, সে ব্যানারের ডিজাইনটাকে একটু ইনহ্যান্স করতে হবে বর্তমান সময়ের সাথে। যখন তারা ব্যানারের ডিজাইন চেঞ্জ করলো, সেই ব্যানারের ডিজাইন চেঞ্জ করার পর তাদের একটা ব্রেক থ্রু আসলো তাদের এই ইনভাইট সেকশনটাতে। এখানেও একটা ফান ফ্যাক্ট হয়ে গেছে যে তারা জিনিসটা তুলে ধরছে যে যখন তারা ব্যানারটা তৈরি করে সেখানে তখন যখন তারা ইউজ করছে ইনভাইট ইউর ফ্রেন্ড গেট 25, এইটা যত না বেশি ইউজার প্রমোট করছে বা ইউজার কনভার্ট হয়েছে, তার চেয়ে বেশি কনভার্ট হয়েছে গিভ ইউর ফ্রেন্ড 25 টু ট্রাভেল। এইটা কারণ হচ্ছে মানুষজন তার ফ্রেন্ডকে হেল্প করতেছে ট্রাভেল করার জন্য $25 দিয়ে, এইটাতে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সো এইখান থেকে যদি আমরা পিক যদি আমরা তুলে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে কন্টেন্ট রাইটিংও একটা বড় ইম্প্যাক্ট ফেলতেছে। সো আপনি যখন মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেটা স্যাস প্রোডাক্ট যে কোনো এনভায়রনমেন্টের জন্য, সেখানে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট রাইটিংটা প্রপারলি হওয়া দরকার, যেটা ওনারা তুলে ধরছে। এবং এটার ফলে যেটা হয়, যেটা দেখা যায় যে এয়ারবিএনবি প্রায় 900% গ্রোথ পায় আপনার হচ্ছে যে ভার্সন 2 যখন এটা তারা পাবলিশ করে। এবং তাদের ডেইলি যে আগে যখন তাদের সাইন ইন এর যে ব্যাপারটা, সেটা থেকে প্রায় 300%-এর উপরে তাই হচ্ছে যে গ্রোথ পায় সাইন আপ লগ ইন এর দিক থেকে। সো ইট ইজ এ হিউজ ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এখন বিষয়টা হলো যে গরিলা মার্কেটিং অ্যাড করলেই হবে না, এটাকে আমাদের মেজারমেন্টও করতে হবে যে আদৌ এটা কাজ করতেছে কিনা। সেটা হচ্ছে যে সাপোজ ভাইরাল লিঙ্কটা কতজনের কাছে গেছে, ইমপ্রেশন কত পড়ছে, সেখান থেকে কয়জন কনভার্ট হয়েছে, এবং কতজন মানুষ ইন্টারাকশন করছে, তারা কতদিন হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা ইউজ করতেছে, রিটেনশন রেট কতখানি সেটাও দেখতে হবে, এবং তারা লয়ালিটি কেমন সেটা ব্যাপার করতেছে। একটা মজার বিষয় হচ্ছে রেফার্ড ইউজাররা অনেক বেশি লয়াল, এবং হচ্ছে যে তারা মানে লং টার্মে হচ্ছে যে কোম্পানির সাথে থাকে বা ব্র্যান্ডের সাথে থাকে। এটা একটা খুবই লয়ালিটি তারা প্রদর্শন করে। সো রেফারটা আসলেও কাজ করতেছে কিনা, কিংবা হচ্ছে যে ভাইরাল লিঙ্কটা আদৌ মানুষ কাছে পৌঁছাচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু মেজারমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো একবারে শেষের দিকে চলে আসছি। সো যদি শর্ট করে যদি বলি, সেটা হচ্ছে যে অল্প বাজেটে বা অল্প রিসোর্সের ভিতরে ইউনিক আইডিয়া দিয়ে মানুষকে যদি আমরা এঙ্গেজ করতে পারি, এবং এঙ্গেজ করার মধ্যে দিয়ে যদি আমরা তার ভ্যালু ক্রিয়েট করতে পারি, তাকে যদি একটা আমরা ভ্যালু ক্রিয়েট করে দিতে পারি, তাহলে আমাদের যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট নিজেই নিজের প্রমোশন করতে পারবে, এবং মানুষ ইমোশনালি এটার সাথে কানেক্ট হবে, এবং একই সাথে মানুষই এটাকে প্রমোট করে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অথেন্টিক মার্কেটিং তারাই হয়ে যাবে। সো এই কারণে ইউএক্স এবং গরিলা মার্কেটিং দুইটাকে একসাথে করতে পারলে, এবং ইউজারকে যদি আমরা একটা ডিলাইট সারপ্রাইজ এক্সপিরিয়েন্স প্রদান করতে পারি, তার মাধ্যমে আমরা অনেক ভালো একটা আউটপুট জেনারেট করতে পারি। সো থ্যাংক ইউ আমার এতক্ষণ ধরে কথা শোনার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিংবা ফিডব্যাক অথবা হচ্ছে যে কোনো মতামত থাকে, শেয়ার করতে পারেন।